শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র ভারতের $93 মিলিয়ন অস্ত্র চুক্তি আঞ্চলিক হুমকি প্রতিরোধে সহায়ক হবে বলছে দিল্লি। বিধানসভা নির্বাচনের পর বিহারে নয়া সরকার, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের শপথ, মন্ত্রিসভা বিজেপির আধিপত্য। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজা ইসরায়েলের বিমান হামলা, নিহত বেড়ে 28, আহত 77। লেবাননেও হামলা জোরদার। দর্শক, আমন্ত্রণ সবাইকে গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি জান্নাতুল কুলি। দেখছিলেন শিরোনামগুলো। শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতের কাছে $93 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ অস্ত্রের নতুন চালান পাবে দিল্লি। যুক্তরাষ্ট্রের দাবি, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে, আর ভারত বলছে এটি আঞ্চলিক হুমকি প্রতিরোধ করবে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়ান ডোনাল্ড ট্রাম্প। বাদে যায়নি ট্রাম্পের বন্ধু খ্যাত নরেন্দ্র মোদীর দেশ ভারতও। গেল আগস্টে রুশ তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% করেন ট্রাম্প। এরপর থেকেই শুরু হয় ওয়াশিংটন দিল্লির মধ্যকার সম্পর্কের তিক্ততা। এমন আবহে ভারতকে প্রায় $100 মিলিয়ন মূল্যের জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং এক্সক্যালিভার গাইডেড আর্টিলারি গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিক্রয় চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে এবং মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করবে বলেও মনে করছে হোয়াইট হাউস। মোদী প্রশাসন বলছে, দেশে উৎপাদিত তেজাস যুদ্ধ বিমানকে আরও শক্তিশালী করতে মার্কিন এসব অস্ত্র কেনা হচ্ছে। এই অস্ত্রগুলো আঞ্চলিক হুমকি মোকাবেলায় ভারতের সক্ষমতাকে আরও বাড়াবে বলেও মনে করে দিল্লি। তবে এই অনুমোদন বর্তমানে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অধীনে রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে শিগগিরই এই অস্ত্র পাবে ভারত। সেই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার তিক্ততাও অনেকটা দূর হবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। বিধানসভা নির্বাচনে এনডিএ এর নিরঙ্কুশ জয়ের পর বিহারে গঠিত হলো নয়া সরকার। দশমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার রাজধানীর পাটনায় গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতীশ কুমারের সঙ্গে শপথ নেন তার মন্ত্রিসভার 26 মন্ত্রী। তার মধ্যে বিজেপির বিধায়ক রয়েছেন 14 জন, নীতীশের দল জেডিইউ রয়েছে বিধায়ক 8 জন এবং 2 জন রয়েছেন এলজেপির বিধায়ক। একই দিনে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। তবে স্পিকার পদ নিয়ে জেডির সাথে বিজেপির ব্যাপক দর কষাকষি চলছে বলে জানা গেছে। গেল সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ এর 243টি আসনের মধ্যে 202টি আসনে পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে এবং ক্ষমতায় ফিরেছে। বহুল আলোচিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত ফাইল প্রকাশের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মার্কিন বিচার বিভাগ আগামী 30 দিনের মধ্যে প্রয়াত যৌন অপরাধী এপস্টেইনের সব নথি প্রকাশ করতে আইনত বাধ্য থাকবে। এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এই বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস দেন। তিনি নিশ্চিত করেন, কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই ফাইলগুলো প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে এই ফাইলগুলো এপস্টেইনের কর্মকাণ্ড এবং তার সঙ্গে ট্রাম্প সহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে নতুন কিছু তথ্য সামনে আনবে। আর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক চাপে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি উপেক্ষা করে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের এই হামলায় 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 77 জন। একই সাথে লেবাননের দক্ষিণাঞ্চলেও বিমান হামলায় জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সেখানেও ঘটেছে হতাহতের ঘটনা। সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। বুধবার ভোরের আলো ফোটার সাথে সাথে গাজায় আবারও বিমান হামলা চালায় ইসরায়েল। দক্ষিণের আল মাওয়াশি, খান ইউনুস থেকে শুরু করে পূর্বাঞ্চলের গোজাইয়াতেও আঘাত হানা হয়। এসব এলাকায় তাঁবুতে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো হামলার শিকার হয়। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় জায়তুন এলাকায়, যেখানে একটি আবাসিক ভবনে হামলায় একই পরিবারের সবাই প্রাণ হারান।
ইসরায়েল এই হামলাকে হামাস লক্ষ্যবস্তুতে চালানো অভিযান বললেও ফিলিস্তিনিরা একে গণহত্যার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলি বাহিনী পরিষ্কারভাবে গাজায় তাদের অভিযান বাড়াচ্ছে। জাইতুন এলাকার একটি ভবনে যুদ্ধ বিমান থেকে 2টি রকেট হামলা চালানো হয়। আহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। গাজার পাশাপাশি দক্ষিণ লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সেখানকার 4টি গ্রামে একযোগে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান। এর আগে একটি শরণার্থী শিবিরেও প্রাণঘাতী হামলা চালিয়েছিল দখলদাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জলবায়ু প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পরামর্শ তাদের। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষের দিকেও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। তবে ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো। ব্রাজিলের বেলেম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। COP30 সম্মেলনে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবেলায় ন্যায়, উচ্চাকাঙ্ক্ষা ও বৈশ্বিক সংহতির জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। সম্মেলনের শেষের দিকে এসেও একটি ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান দেশগুলোর। তবে আগের মতোই উন্নয়নশীল দেশগুলোর আহ্বানে কর্ণপাত করছে না বিশ্ব মোড়লরা। জলবায়ুর ক্ষতি পোষাতে নারাজ তারা, বলছেন মানিয়ে নিতে হবে। তাই এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। গ্লোবাল গোল অ্যাডাপ্টেশন এবার অ্যাপ্রুভ হবে। যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলে বাস্তবায়নের জন্য উন্নত রাষ্ট্রগুলিকে টাকা দিতেই হবে, কারণ এটা তখন তারা কমিটমেন্ট যে আমরা ঠিক আছে, আমরা এই ইন্ডিকেটরগুলিকে আমরা অ্যাপ্রুভ করলাম। তাহলে এবারের জলবায়ু সম্মেলন থেকেও কি বাংলাদেশ ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরবে? এমন প্রশ্নের সাথেও একমত নন সরকারের প্রতিনিধিরা। বলেন, দেন দরবারের মাধ্যমে খোলা হয়েছে আলোচনার পথ। বাকুটো বেলেম, যেটা $300 বিলিয়ন থেকে $1.3 ট্রিলিয়ন কিভাবে করা যায়, এটা একটা। সেকেন্ড হচ্ছে লস এন্ড ড্যামেজের বিষয়টা। লস এন্ড ড্যামেজের বিষয়টা আপনারা জানেন 3 বছর ধরে আমরা কথা বলছি, কিন্তু এটা তো আমাদের তো কথা বললে হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফান্ড। তো সেই ফান্ডটা হতে যাচ্ছে, এটার গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে আমাদের নেগোসিয়েশনটা চলছে। সীমিত বাজেট থেকে দুর্যোগ মোকাবেলায় ব্যয় করতে গিয়ে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়। তাই অভিযোজন অর্থায়ন বছরে কমপক্ষে $12,000 কোটি উন্নীত করার দাবি উঠেছে। ঋণ নয়, যা হবে অনুদান। গ্লোবাল গোল, গ্লোবাল ইন্ডিকেটর, টার্গেট সেট হয়ে গেছে। এখন ঝুলে আছে যে আমি সেট করলাম গ্লোবাল গোল, গ্লোবাল টার্গেট, ইন্ডিকেটর, তার সাথে অ্যালাইন করে আমি ন্যাশনাল টার্গেট, ন্যাশনাল গোল, ইন্ডিকেটর ঠিক করলাম, কিন্তু এগুলি বাস্তবায়ন করবো কিভাবে? জলবায়ু উদ্যোগকে রাজনীতিকীকরণ ও বাণিজ্যিকীকরণ পরিস্থিতি জটিল করছে। তাই এখনই সিদ্ধান্ত না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলা কঠিন হবে। রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে, সেসব দেশ চাই না উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বে পরিবেশের ভারসাম্য নিয়ে আসুক, কারণ এখানে তাদের ব্যবসার প্রশ্ন। তাই জলবায়ু সম্মেলনের শেষের দিকে এসে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কোনো সুখবর আসেনি। আর মাত্র বাকি আছে 2 দিন। এই 2 দিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা তাও অনিশ্চিত। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। ফের ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ দেখা গেছে, এমন অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধান প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। নৌযানটির নাম ইয়ান্তার। লন্ডনের অভিযোগ, জাহাজটি থেকে ব্রিটিশ পাইলটদের উপর নজরদারি করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দ্য গার্ডিয়ান। জানা গেছে, কয়েকদিন ধরেই উত্তর স্কটল্যান্ডে যুক্তরাজ্যের জলসীমার কাছাকাছি অবস্থান করছিল এটি। অভিযুক্ত জাহাজটির ছবিও প্রকাশ করেছে লন্ডন। পাশাপাশি জলসীমায় প্রবেশ করলে সামরিকভাবে জাহাজটিকে প্রতিহতের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। দেওয়া হয়েছে দিক পরিবর্তনের নির্দেশও। এর আগে গত জানুয়ারিতে রুশ গুপ্তচর জাহাজ যুক্তরাজ্যের জলসীমায় দেখা যায়। নির্বাচনের আগে অভিবাসী কমিউনিস্ট বলে কটাক্ষ এবং তহবিল বন্ধের হুঁশিয়ারি দিলেও নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বৈঠক হবে হোয়াইট হাউসের ওভাল অফিসে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র
জোহরান মামদানি একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন, আর তাতে সায় দিয়েছেন তিনি। চিপ জায়ান্ট এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে চোখে পড়ার মতো। ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাপিয়ে সংস্থাটি জানিয়েছে অক্টোবর পর্যন্ত 3 মাসে তাদের রাজস্ব 62% বেড়ে $5,700 কোটি পৌঁছেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের চাহিদাই এই আয়ের মূল উৎস, যেখানে ডেটা সেন্টার বিভাগের বিক্রি বেড়েছে 66%। শুধু তাই নয়, ভবিষ্যৎ বিক্রির পূর্বাভাসও প্রত্যাশার চেয়ে ভালো হওয়ার বেড়েছে শেয়ারের দাম। আগামী প্রান্তিকে $6,500 কোটি বিক্রির পূর্বাভাসে স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের। ক্যানভাসে শিল্পীর তুলির আঁচড় অনেক দেখা যায়, কিন্তু আকাশ যদি নিজেই একটা ক্যানভাস হয়ে ওঠে আর শত শত ড্রোন যদি হয়ে যায় রং তুলি, তবে কেমন হবে? ঠিক এমনই এক জাদুকরী মুহূর্তের সাক্ষী হলো ব্রিটেনের ব্র্যান্ডফোর্ড শহর। কিংবদন্তি শিল্পী ডেভিড হাকনির বিখ্যাত সব ছবি ড্রোনের আলোয় জীবন্ত হয়ে উঠল রাতের আকাশ, যা আগে কখনো কেউ দেখেনি। এই কোনো আতশবাজি নয় কোনো তারার খেলা, এ হলো শত শত ড্রোনের আলোর কারসাজি। ব্রিটেনের ব্র্যাডফোর্ড শহরে 600 ড্রোন মিলে রাতের আকাশকেই বানিয়ে ফেলেছে বিশাল এক ক্যানভাস, আর তাতে ফুটিয়ে তুলেছে 88 বছর বয়সী শিল্পী ডেভিড হকনির সব জগৎ বিখ্যাত ছবি। হকনির বিখ্যাত সুইমিং পুল থেকে শুরু করে তার নিজের সেলফ পোর্ট্রেট সবই যেন জীবন্ত হয়ে উঠেছিল। শিল্পী হকনি বরাবরই প্রযুক্তির ভক্ত, আর এবার পেইন্টিং দ্য স্কাই নামের এই শো এর মাধ্যমে শিল্পের সাথে প্রযুক্তির মেলবন্ধন যেন আকাশ ছুঁয়ে গেল। আসলে হকনির নিজের শহর ব্র্যাডফোর্ড পেয়েছে এবছরের সিটি অফ কালচারের সম্মান, আর সেই বিশেষ উদযাপনের অংশ হিসেবেই আয়োজন করা হয় এই চোখ ধাঁধানো ড্রোন শো, যা শহরটিকেও দিয়েছে এক নতুন শৈল্পিক পরিচয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের বাজারে রীতিমতো ঝড় তুলেছে চীনের এক রহস্যময় পুতুল। আলিবাবার অনলাইন শপিং উৎসবে লাইভ শুরু হতেই মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় পপ মার্টের লাবুবু ডল। চীনের এই অসাধারণ খেলনাটি এখন হয়ে উঠেছে ব্রিটিশদের নতুন ফ্যাশন ক্রেজ, যার পেছনের গল্প আবার বেশ অবাক করার মতোই। বাক্সের ভেতর কি আছে তা কেউ জানে না, আর এই রহস্যই যেন ব্রিটিশদের আরও বেশি টেনেছে। পপ মার্টের বিখ্যাত লাবুবু ডল কেনার জন্য লাইভ স্ট্রিমে রীতিমতো কারাকারি লেগে যায়। এক একটি পুতুল যেন সোনার হরিণ। এই উন্মাদনাকে কাজে লাগিয়েছে চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবা। জনপ্রিয় ব্রিটিশ ইনফ্লুয়েন্সারদের সাথে নিয়ে আয়োজন করে লাইভ শপিং এর। ফলাফলও অবিশ্বাস্য। মাত্র 1 মাসেই যুক্তরাজ্যে এই পুতুলের বিক্রি বেড়েছে 1,500% বেশি। সাধারণ খেলনা থেকে এটি এখন পরিণত হয়েছে ফ্যাশন আইকনে। তরুণ তরুণীরা ব্যাগের সাথে ঝুলিয়ে ঘুরছেন এই পুতুল। চীনের এই লাইভ স্ট্রিমিং এর ব্যবসায়িক মডেল এখন এতটাই জনপ্রিয় যে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলোও হাঁটছে একই পথেই। নিবিড় আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরও খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।